আচ্ছা, দেখো, কুলম্বস লর ম্যাথামেটিক্যাল ফর্ম হচ্ছে এফ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে বলা হয় কুলম্ব কনস্ট্যান্ট। এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বা সমানুপাতিক ধ্রুবক। এই কনস্ট্যান্টটাকে নাম হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট। কিউ 1 কিউ 2 হচ্ছে কি, যে দুটো চার্জ পার্টিকেলের মধ্যে আমরা ইলেকট্রিক ফোর্স ক্যালকুলেট করছি তাদের চার্জের ভ্যালু। এরা যদি দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হয়, তাহলে একজন আরেকজনকে রিপেল করবে বা বিকর্ষণ করবে। একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে। আর হচ্ছে এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে সেপারেশন বা ডিস্টেন্স। তো আমরা লাস্ট ক্লাসে কুলম্বস লর দুটো পার্টকে এক্সপ্লেন করে আলটিমেটলি এরকম একটা ফর্ম পেয়েছিলাম। তাহলে কুলম্বস লকে আমরা যদি স্টেটমেন্টের ফর্মে লিখতে চাই, তাহলে আমি কি বলবো? দুটো পয়েন্ট চার্জ যারা রেস্টে রয়েছে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স যেটা কাজ করবে, সেটা হবে ওই দুটো চার্জের প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে চার্জ দুটো কিউ 1 কিউ 2, তাদের প্রোডাক্ট মানে গুণফল কিউ 1 কিউ 2 সাথে এফটা হবে প্রপোর্শনাল। আর কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জ পার্টিকেল। এবং এই ফোর্সটা অ্যাক্ট করবে যে স্ট্রেট লাইন দিয়ে আমরা ওই চার্জ দুটোকে কানেক্ট করব বা জয়েন করব, সেই স্ট্রেট লাইন বরাবর। এই ফোর্সটা ডিপেন্ড করবে কোন মিডিয়ামের মধ্যে রেখে আমরা কাজ করছি, সেই মিডিয়ামের নেচারের উপর। এবং অবশ্যই আমরা দেখতে পাবো আজকে ডিসকাশনের মধ্যে যে শুধু মিডিয়াম নয়, আমরা এসআই সিস্টেমে কাজ করছি না সিজিএস সিস্টেমে কাজ করছি, তার উপরও কিন্তু এই ফোর্সের এক্সপ্রেশনটা ডিপেন্ড করবে। তাহলে এই যে স্টেটমেন্টটা লেখা হলো, এটা হচ্ছে কুলম্বস ল এর স্টেটমেন্ট। যদি তোমাদের পরীক্ষায় দেওয়া হয় যে স্টেট কুলম্বস ল, তখন তোমাদের এই স্টেটমেন্টটা লিখতে হবে। এটাকেই আমরা আগের ক্লাসে দুটো পার্টে ডিভাইড করে আমরা স্প্লিট করে ব্যাপারটাকে এক্সপ্লেন করেছি। এইবার ধরা যাক আমরা এসআই সিস্টেমে ক্যালকুলেশনটা করব। এসআই সিস্টেম মানে কি? ফোর্সের ইউনিট হবে নিউটন, ডিস্টেন্সের ইউনিট হবে মিটার। এই সিস্টেমে, তা এসআই সিস্টেমে দুটো ভাবে আমাকে মিডিয়ামকে ভাগ করে নিতে হবে। একবার আমরা মিডিয়ামকে কনসিডার করব এয়ার অর ভ্যাকিউম, শূন্য স্থান যেখানে কোনো মাধ্যম নেই। সেইখানে এসআই সিস্টেমে এই কনস্ট্যান্ট কে এর ভ্যালু কি হবে সেটা আমাকে জানতে হবে, এবং কুলম্বস লর এক্সপ্রেশন কি হবে সেটা আমাকে জানতে হবে। এবার এসআই সিস্টেমে ধরো এয়ার বা ভ্যাকিউম তোমাকে দেওয়া হলো না, অন্য কোনো একটা মিডিয়াম দেওয়া হলো। জল দেওয়া হলো, ধরো তোমার অভ্র বা মাইকা দেওয়া হলো, গ্লাস দেওয়া হলো, এরকম অন্য কোনো মিডিয়াম দেওয়া হলো, কোনো একটা অয়েল দেওয়া হলো। তাহলে পরে সেক্ষেত্রে এই কনস্ট্যান্ট কিরকম দেখতে হবে এবং তার করেসপন্ডিং ইকুয়েশন কিরকম হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা কনসিডার করছি এই দুটো চার্জ পার্টিকেল কিউ 1 কিউ 2 কে ভ্যাকিউম বা এয়ার এর মধ্যে রাখা হয়েছে, এবং আমরা এসআই সিস্টেমে ক্যালকুলেশন করছি। এই কন্ডিশন যদি হয় যেখানে মিডিয়াম বলছে এয়ার অর ভ্যাকিউম, ভ্যাকিউমের জায়গায় অনেক সময় ফ্রি স্পেসও বলা হয়, শূন্য স্থান, আর এসআই সিস্টেম চুজ করা হয়েছে, তাহলে ওই যে কনস্ট্যান্টটা দেখতে পাচ্ছ স্মল কে, সেই কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু হবে 1/4πε0। এই এপসাইলন জিরোর একটা নাম আছে। এপসাইলন জিরোর নাম হচ্ছে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্যস্থানের। এটা হচ্ছে পরম তড়িৎ ভেদ্যতা। অ্যাবসোলিউট মানে পরম, আর তোমার পারমিটিভিটি মানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন জিরো, এই যে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বলা হলো, এই এপসাইলন জিরোর একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা শর্ট কোয়েশ্চেনে পরীক্ষাতে আসে। কিরম দেবে? যে রাইট দ্য ভ্যালু অফ অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ এয়ার। সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12
ইউনিট হচ্ছে কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এই ভ্যালুটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষাতে 1 মার্কের কোয়েশ্চেনে কিন্তু খুব আসে। রাইট দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবারে এইরকম একটা বিচ্ছিরি রকম ভ্যালু দেখো পাওয়া গেল এক্সপেরিমেন্টালি, তাহলে পরে আমাদের মাথাতে এলো তাহলে তো ক্যালকুলেশন করতে আমাদেরকে প্রচুর সমস্যা ফেস করতে হবে, কারণ এরকম একটা বাজে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা ইকুয়েশনে পুট করে কিভাবে ক্যালকুলেট করব। কিন্তু মজার ব্যাপার হলো এই যে কে ইজ ইকুয়াল টু 1/4πε0, এইখানে যদি আমরা ε0-র ভ্যালুটা পুট করি এবং সিম্পলিফাই করি, তাহলে দেখো এই 1/4πε0-র ভ্যালুটা কিন্তু একটা সুন্দর ভ্যালু চলে এলো 9 × 10⁹। এবারে দেখো 1/ε0 আছে বলে ε0-র ইউনিটের পাওয়ার গুলো প্লাস মাইনাসটা অল্টারনেট হয়ে যাবে। ε0-র ইউনিট কি ছিল? কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। তাহলে এখানে হয়ে যাবে নিউটন, নিউটন মানে তোমার এন এর পাওয়ারটা -1টা +1 হয়ে যাবে, মিটারের পাওয়ার -2টা +2 হয়ে যাবে, আর কুলম্বের স্কোয়ার +2টা -2 হয়ে যাবে। তাহলে ইউনিটটা চলে আসবে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে এই 1/4πε0 এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এই দুটো ভ্যালু মনে রাখবে। তাহলে পরে আমরা কি বলতে পারছি যে যদি আমরা দুটো পয়েন্ট চার্জকে এয়ার বা ভ্যাকিউমে রাখি এবং এসআই সিস্টেম কনসিডার করি, তাহলে কুলমস লর এক্সপ্রেশনটা কিরকম হবে? কে এর জায়গাতে আমরা এক্ষুনি দেখলাম 1/4πε0 হবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/4πε0 Q1 Q2/r²। এটা হলো যদি এয়ার অর ভ্যাকিউম এই যদি হয় আমার মিডিয়াম। কিন্তু এরকম হতেই পারে যেখানে এয়ার বা ভ্যাকিউম তোমাকে দেওয়া হলো না, অন্য একটা কোনো মিডিয়াম দেওয়া হলো, তাহলে পরে আমরা কি করব? যদি আমরা এসআই সিস্টেমেই থাকি এবং আমাদের অন্য কোনো মিডিয়াম প্রোভাইড করা হয় যেটা এয়ার অর ভ্যাকিউম নয়, তখন কে ইজ ইকুয়াল টু হবে 1/4πε। তখন আর এপসাইলনের সাফিক্সে জিরো থাকবে না। জিরোটা বোঝায় কিছু নেই, শূন্য স্থান, ফ্রি স্পেস বা ভ্যাকিউম। কিন্তু মিডিয়াম হলে এইটা ইকুয়েশনটা হয়ে যাবে 1/4πε। তাহলে এপসাইলনের নাম আমার এপসাইলনের কি নাম হবে? এপসাইলনকে কি বলবো? ε0-কে আমি বলেছিলাম অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, আর এপসাইলনকে আমি কি বলবো? দেখো আমার এখানে তো সৌরভ নেটওয়ার্ক তো ফুল দেখাচ্ছে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার এখানে তো নেটওয়ার্ক স্ট্রেংথ তো ফুলই দেখাচ্ছে, এখানে তো নেটওয়ার্ক তো কিছু মানে ফ্লাকচুয়েট করছে না। ও, তোমার নেটওয়ার্ক প্রবলেম। আমার কথা শুনতে পাচ্ছ? যদি আমার কথা শুনতে পারো তাহলে ঠিক আছে, তোমার কথা বলার দরকার নেই, আমি যেগুলো বলছি ভালো করে শোনো। আমার কথা শুনতে পেলে? কাটা কাটা হচ্ছে তো নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা নিচ্ছি, দেখো তোমার নেটওয়ার্ক যদি বেটার হয় ইয়ে করো, না হলে পরে এই ক্লাসটার পর তো আমি এটার ভিডিও রেকর্ডিং করে আপলোড করে দেব, তখন তুমি ইউটিউব থেকে দেখতে পেয়ে যাবে ক্লাসটা পুরো রেকর্ডিংটা। এখন নেটওয়ার্কে আজকে তো ওয়েদার রাফ আছে, সুতরাং নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আমি ক্লাসটা নিতে থাকি, যতটা তুমি বুঝতে পারছো বোঝো, বাকিটা আমি তো রেকর্ডিং যেরকম তোমাদের আপলোড করা থাকে ইউটিউব চ্যানেলে সেরকম আপলোড করা থাকবে, সেখান থেকে পরে ক্লাসটা আরেকবার দেখে নিও যে জায়গাগুলো তুমি বুঝতে পারলে না।
আচ্ছা, দেখো, তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা যদি এসআই সিস্টেমে থাকি এবং অন্য কোনো মিডিয়াম আমাদের দেওয়া হয়, তাহলে কে ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/4 পাই এপসাইলন। এই এপসাইলনের নাম হচ্ছে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য গিভেন মিডিয়াম। যে মিডিয়ামটা দেওয়া হয়েছে তার অ্যাবসোলিউট পারমিটিভিটি। এর সাথে এপসাইলেন জিরোর একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে এই রিলেশনটা, এপসাইলেন ইজ ইকুয়াল টু এপসাইলেন জিরো ইন্টু এপসাইলেন আর। অনেক জায়গাতে দেখবে এপসাইলেন ইজ ইকুয়াল টু এপসাইলেন জিরো ইন্টু ক্যাপিটাল কেও লেখা আছে। তার মানে ক্যাপিটাল কে যা তোমার ডিনোট করে, এপসাইলেন আর একই জিনিস ডিনোট করে। তাহলে ক্যাপিটাল কে বা এপসাইলেন আর এখান থেকে ইকুয়াল, আমরা যদি ইকুয়েট করে এদের এক্সপ্রেশন বের করতে চাই, তাহলে দেখো সেটা হচ্ছে এপসাইলেন বাই এপসাইলেন জিরো। এই ক্যাপিটাল কে যখন হবে তখন এর নাম হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, যাকে বাংলায় বলে তড়িৎ ভেদ্যতা। সরি, তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টে তোমার বাংলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এপসাইলেন আর এর নাম হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য গিভেন মিডিয়াম। যে মাধ্যমটা তোমাকে দেওয়া হয়েছে সেই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এই ক্যাপিটাল কে এবং এপসাইলেন আর দুটোই সেম জিনিস, রিপ্রেজেন্টেশনটা আলাদা। ম্যাক্সিমাম কেসে এখন ক্যাপিটাল কে বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ইউজ করা হয়, কিন্তু আবার অনেক জায়গাতে তোমরা এপসাইলেন আর এই টার্মিনোলজিটাও দেখতে পাবে, দুটো কিন্তু সেম জিনিস। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি হলো, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলেন জিরো। এপসাইলেন মানে হচ্ছে যে মিডিয়ামটা তোমাকে দেওয়া হয়েছে সেই মিডিয়ামের অ্যাবসোলিউট পারমিটিভিটি, আর এপসাইলেন জিরো হচ্ছে শূন্যস্থান বা এয়ার এর পারমিটিভিটি। তাহলে পরে আমাদের যদি বলা হয় দুটো চার্জ পার্টিকেলকে এয়ার বা ভ্যাকিউম ছাড়া অন্য কোনো মিডিয়ামে রাখা হয়েছে এবং এসআই সিস্টেমে আমরা ক্যালকুলেশন করছি, তখন আমাদের ইকুয়েশনটা কিরকম দেখতে হবে। যদি আমরা এপসাইলেন আর এর টার্মে লিখি তাহলে হবে 1/4 পাই এপসাইলেন জিরো এপসাইলেন আর Q1 Q2/r²। আর যদি আমরা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের টার্মে লিখি তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলেন জিরো ক্যাপিটাল কে Q1 Q2/r²। মনে রেখো, ক্যাপিটাল কে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এপসাইলেন আর রিলেটিভ পারমিটিভিটি, দুটো কিন্তু সেম কোয়ান্টিটি বা সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিনোট করে। এটা হয়ে গেল এসআই সিস্টেম। যদি আমাদের সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম দেওয়া হয় তাহলে পরে কি হবে, সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমে এই 1/4 পাই এপসাইলেন জিরোর ভ্যালু হচ্ছে 1। কারণ হচ্ছে 1 এপসাইলেন জিরো, এই যে ভ্যালুটা এটা আমার 1/4 পাই হওয়ার জন্য আলটিমেটলি এটা হয়ে যায় ইউনিটলেস। তাহলে পরে আমরা যখন দুটো পয়েন্ট চার্জকে এয়ার বা ভ্যাকিউমে রাখবো এবং সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম চুজ করব, তখন কে ইজ ইকুয়াল টু এয়ার অর ভ্যাকিউমের জন্য 1/4 পাই এপসাইলেন জিরো ছিল, সিজিএস সিস্টেমে 1/4 পাই এপসাইলেন জিরো ইজ ইকুয়াল টু 1। তার মানে কে ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে দেখো ইকুয়েশনটা সিম্পলিফাইড হয়ে গেল Q1 Q2/r²। আর যদি সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমে এনি আদার মিডিয়াম তোমাকে দেওয়া হয় আদার দেন এয়ার অর ভ্যাকিউম, তখন আমাদের স্মল কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/ক্যাপিটাল কে। কারণ অন্য মিডিয়ামের জন্য স্মল কে হচ্ছে 1/4 পাই এপসাইলেন জিরো ক্যাপিটাল কে, 1/4 পাই এপসাইলেন জিরো সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমের জন্য 1। তার মানে স্মল কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/ক্যাপিটাল কে। তাহলে পরে আমাকে যদি দুটো চার্জ পার্টিকেলকে সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমে অন্য কোনো একটা মিডিয়ামে রাখা হয় বা দেওয়া হয় যে মিডিয়ামটা এয়ার বা ভ্যাকিউম নয়, তখন আমাদের এক্সপ্রেশনটা হয়ে যাবে 1/ক্যাপিটাল কে Q1 Q2/r²। এটা আমরা জেনে রাখলাম কারণ অনেক সময়তে পরীক্ষাতে আমাদের সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম বা এসআই সিস্টেমে কুলম্বস লর এক্সপ্রেশন লিখতে দেয়, কোয়েশ্চেনে আসে।
কিন্তু আমরা যা ক্যালকুলেশন করব এরপরে, সেখানে আমরা আর সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম ইউজ করব না। আমরা যা কিছু করব সেটা হচ্ছে এসআই সিস্টেম। তাই জন্য আমাদের 1/4 পাই এপসাইলেন জিরো অথবা 1/4 পাই ক্যাপিটাল কে এপসাইলেন জিরো এইরকম ভাবে কনস্ট্যান্ট গুলোকে ইউজ করতে হবে। নেক্সট যেটা আমাদের আসে সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটির ডাইমেনশনাল ফর্মুলা কি। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটির ডাইমেনশনাল ফর্মুলা সেম। কিভাবে ক্যালকুলেট করবে? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু কত হচ্ছে এই ইকুয়েশন থেকে দেখো, এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। তার মানে সরি, তো তোমার Q1 Q2 ডিভাইডেড বাই এফ ইন্টু আর স্কোয়ার। তাহলে Q1 Q2 হচ্ছে চার্জ, তাদের ডাইমেনশনাল ফর্মুলা পুট করতে হবে। এফ ফোর্স, তার ডাইমেনশনাল ফর্মুলা পুট করতে হবে। আর ডিস্টেন্স, তার ডাইমেনশনাল ফর্মুলা পুট করে তার স্কোয়ার হিসাবে লিখতে হবে। তাহলে আমরা যদি ডাইমেনশনাল ফর্মুলা গুলোকে পুট করি, তাহলে দেখো চার্জের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল টি, ফোর্স ML T-2, ডিস্টেন্স আর হচ্ছে এল, আর স্কোয়ার আছে বলে এল স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা আসছে M⁻⁻1 ক্যাপিটাল L⁻⁻3 T⁻⁴ এ স্কোয়ার উইদিন স্কোয়ার ব্র্যাকেট। এটা হলো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা। এগুলো কিন্তু পরীক্ষাতে দেওয়া হয়, সুতরাং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এটা হয়ে গেল আমাদের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের তোমার ডাইমেনশনাল ফর্মুলা। যদি তোমাকে বলে না ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট নয়, তুমি আমাকে করে দেখাও ডাইমেনশনাল ফর্মুলা অফ রিলেটিভ পারমিটিভিটি। ডাইমেনশনাল ফর্মুলা অফ রিলেটিভ পারমিটিভিটি করতে গেলে আমাদের এসআই সিস্টেমে অন্য কোনো মিডিয়ামের জন্য ক্যালকুলেট করতে হবে আমাদের এক্সপ্রেশনটা। তাহলে পরে এসআই সিস্টেমে এনি আদার মিডিয়াম অ্যাপার্ট ফ্রম এয়ার অর ভ্যাকিউম অলরেডি আমরা ইকুয়েশনটা করে এসেছি। তাহলে এপসাইলেন জিরো ক্যাপিটাল কে, এটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য গিভেন মিডিয়াম। তাই জন্য এপসাইলেন জিরো ক্যাপিটাল কে এর জায়গাতে আমরা সিম্পলি এপসাইলন পুট করেছি। তাহলে পরে এই এপসাইলন বা পারমিটিভিটির ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? 1/4 পাই এর কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না, কারণ 4 একটা নাম্বার, পাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা নিউমেরিক্যাল পার্ট, তাহলে এর কোনো ডাইমেনশনাল ফর্মুলা হবে না। তাহলে এপসাইলনের ডাইমেনশনাল ফর্মুলা ক্যালকুলেট করতে গেলে দেখো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টে আমরা যা পেয়েছি এখানেও আমরা তাই পেলাম। Q1 Q2 ডাইমেনশনাল ফর্মুলা ডিভাইডেড বাই ফোর্স ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টে আমরা যে ডাইমেনশনাল ফর্মুলা পেয়েছিলাম, এখানেও আমরা এক্স্যাক্টলি সেম ডাইমেনশনাল ফর্মুলা পেলাম। এটা হয়ে গেল আমাদের কুলম্বস ল এর সিজিএস সিস্টেম, সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম, এসআই সিস্টেমের রিপ্রেজেন্টেশন। এবং আমাদের এখান থেকে পাওয়া গেল হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এবং পারমিটিভিটির ডাইমেনশনাল ফর্মুলার এক্সপ্রেশন। এইবার তোমাদের যেটা কোয়েশ্চেনে দেওয়া হয় সেটা হচ্ছে কুলম্বস লর সিগনিফিকেন্স কি। এই যে আমরা কুলম্বস ল পড়লাম, এর কি কি ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ আছে। প্রথম যে সিগনিফিকেন্স নাম্বার 1, সেটা হচ্ছে কুলম্বস ল কখনো ডিরাইভ করা যায় না। এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ফাউন্ড ল। কুলম্ব এক্সপেরিমেন্ট করেছিলেন এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালাইজ করে এই লটা এস্টাবলিশ করেছে, সুতরাং এটাকে কখনো আমরা প্রমাণ করতে পারবো না, ম্যাথামেটিক্যালি এটাকে প্রুভ করা যায় না। এবং এইটাতে দেখবে কুলম্বস ল যখন আমি বলেছি এর আগের ভিডিওতে বা আজকেও যখন আমি স্টার্ট করলাম, সেখানে বারবার বলা হয়েছে পয়েন্ট চার্জ। তার মানে পয়েন্ট চার্জের জন্যই এই লটা কিন্তু ভ্যালিড। যখন এক্সটেন্ডেড চার্জ অবজেক্ট নেওয়া হয় তখন আমাদের এই লকে অন্য রকম ভাবে অ্যাপ্লাই করতে হয়, যেটা আমাদের এখন এই মোমেন্টে করার কোনো দরকার নেই। সেকেন্ড কথা হচ্ছে এটা একটা ইউনিভার্সাল ল। ইউনিভার্সাল ল মানে হচ্ছে তুমি যে কোনো মিডিয়ামে, সে মিডিয়াম থাকুক না থাকুক, এসআই সিস্টেম হোক, সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম হোক, পৃথিবীতে, পৃথিবীর বাইরে, আমাদের এই গ্যালাক্সির বাইরে যে কোনো জায়গাতে তুমি যদি এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করতে পারো,
তুমি প্রত্যেকবার একই ইকুয়েশন পাবে। তাই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ল। এবার নেক্সট হলো কুলম্বস ল কতটা ডিস্টেন্সের মধ্যে ভ্যারি করে। দেখা গেছে দুটো পয়েন্ট চার্জের মধ্যে ডিস্টেন্স গ্রেটার দেন 10⁻⁻15 হতেই হবে। 10⁻⁻15 এর কম হলে সেখানে কিন্তু কুলম্বস ল অ্যাপ্লাই করা যায় না। এবার 10⁻⁻15 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যাটমের নিউক্লিয়াসের ডায়ামিটারের অর্ডার। তার মানে হচ্ছে কুলম্বস ল অ্যাপ্লাই করতে গেলে তুমি নিউক্লিয়াসের ভিতরে থাকলে তুমি কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবে না। নিউক্লিয়াসের ওখানে অ্যাপ্লিকেবল হয়, কিন্তু যেহেতু ওখানে নিউক্লিয়ার ফোর্স থাকে তাই জন্য কুলম্বস ল ওখানে বলতে পারো নেগলিজেবল হয়ে যায় কুলম্ব ফোর্স। সেই কারণের জন্য আমরা কুলম্বস লর ভ্যালিডিটি বলি দুটো চার্জ পার্টিকেলের মধ্যে সেপারেশন 10⁻⁻15 মিটারের বেশি হতে হবেই। ফোর্থ পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দেখলাম Q1 Q2-র মধ্যে ফোর্স। তাহলে Q1 যদি Q2-র উপর ফোর্স অ্যাপ্লাই করে, Q2 তো Q1 এর উপর ফোর্স অ্যাপ্লাই করবে। তার মানে হচ্ছে কুলম্বস ল বা কুলম্ব ফোর্স এটা অ্যাক্ট করে অ্যাকশন রিয়াকশন পেয়ারের মতো। তুমি যদি একটা বক্সকে পুশ করো তাহলে তুমি বক্সের উপর অ্যাকশন প্রোভাইড করছো, বক্স তোমার উপর রিয়াকশন ফোর্স প্রোভাইড করছে। এখানেও এক্স্যাক্টলি তাই হয়। Q1 Q2-র উপর যা ফোর্স দিচ্ছে Q2 Q1 এর উপর একই ফোর্স দেয় অপোজিট ডাইরেকশন। তার মানে একটা চার্জ পার্টিকেলের আরেকটা চার্জ পার্টিকেলের উপর ফোর্স হবে ইকুয়াল, কিন্তু এদের ডাইরেকশন হবে অপোজিট টু ইচ আদার। এটা মনে রাখবে, কুলম্ব ফোর্স সবসময় অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসাবে কাজ করে। এবারে Q1 আর Q2 এরা দুজনেই যদি প্লাস হয় বা দুজনেই যদি মাইনাস হয়, এদের মধ্যে কাজ করবে রিপালশন বা বিকর্ষণ। Q1 Q2-র একটা প্লাস একটা মাইনাস হলে এদের মধ্যে কাজ করবে অ্যাট্রাকশন বা আকর্ষণ। তুমি যদি চার্জ পার্টিকেল দুটোর মধ্যে সেপারেশন বা ব্যবধানটা কখনো চেঞ্জ না করো, তাহলে তুমি দেখবে ওই Q1 Q2 চার্জ দুটো, ধরো এয়ারে রেখে তুমি এক্সপেরিমেন্ট করছো, তাদের মধ্যে যে কুলম্ব ফোর্সটা কাজ করবে তার ম্যাগনিটিউড চার্জটা প্লাস না মাইনাস তার উপর ডিপেন্ড করে না। তার মানে Q1 Q2-র যদি ভ্যালু সেম হয়, তাদের যদি তুমি সেম ডিস্টেন্সে সেপারেট করে রাখো, মিডিয়াম যদি চেঞ্জ না করো, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স হলেও যা ভ্যালু পাবে, রিপালসিভ ফোর্স হলেও তাই পাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখন তুমি দুটো পয়েন্ট চার্জের মধ্যে ফোর্স অফ রিপালশন বা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্যালকুলেট করছো, তখন আশেপাশে আরো কটা পয়েন্ট চার্জ আছে তার উপর এই ফোর্সটা ডিপেন্ড করবে না। তার মানে কুলম্ব ফোর্স যখন আমি ক্যালকুলেট করব Q1 Q2-র মধ্যে, তখন আবার মনে রাখার দরকার নেই তার চারধারে কি কি চার্জ পার্টিকেল আছে। সেই কারণের জন্য কুলম্ব ফোর্স থেকে আমরা বলি এটা একটা টু বডি ইন্টারাকশন। টু বডি মানে Q1 Q2 দুটোকে তুমি দুটো চার্জ বডি হিসাবে চিন্তা করো, টু বডি ইন্টারাকশন। এবং যেটা তোমাদের এখানে পড়ার জায়গা নেই, আমাদের স্কোপ নেই, এখানে প্রিন্সিপাল অফ সুপারপজিশন অ্যাপ্লাই করা যায়। তার মানে একটা ধরো চার্জ পার্টিকেলের সিস্টেম দেওয়া আছে, তার মধ্যে তুমি দেখতে পাবে একের বেশি ফোর্স কাজ করছে। সেই ফোর্সগুলোকে আমরা ভেক্টর কন্ডিশন ওয়াইজ পরপর পরপর অ্যাড করে যেতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এই যে দুটো পয়েন্ট চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, এই ফোর্সটা কিভাবে কাজ করে। ওই দুটো পয়েন্ট চার্জকে যে লাইন দিয়ে জয়েন করা হয়েছে সেই লাইন বরাবর এই ফোর্সটা কাজ করে। যদি দুটো চার্জ প্লাস বা দুটো চার্জ মাইনাস হয়, তাহলে ওই চার্জ সিস্টেমের সেন্টার অফ মাস থেকে দূরের দিকে কাজ করবে ফোর্স। আর যদি একটা চার্জ প্লাস আর একটা চার্জ মাইনাস হয়, তাহলে ওই চার্জ সিস্টেমের যেটা সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসের দিকে এই ফোর্সটা অ্যাক্ট করবে। যখন আমরা দেখতে পাই যে দুটো অবজেক্টের মধ্যে, সেটা চার্জড অবজেক্ট হোক বা অন্য কোনো অবজেক্ট হোক,
তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স, এই ফোর্সটা, ইন্টারঅ্যাক্টিভ ফোর্সটা, তাদেরকে যে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা হয়েছে সেই স্ট্রেট লাইন বরাবর কাজ করে, সেই ফোর্সকে আমরা বলি সেন্ট্রাল ফোর্স। তাহলে কুলম্ব ফোর্স হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল। নেক্সট পয়েন্ট হচ্ছে, এটা তোমরা সেমিস্টার ওয়ানে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার পড়ার সময় জেনেছিলে, কনজারভেটিভ ফোর্স। ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি একটা পয়েন্ট থেকে একটা চার্জ পার্টিকেলকে মুভ করানো স্টার্ট করে তুমি যদি আবার একটা পাথে ঘুরে ওই স্টার্টিং পয়েন্টে ফিরে আসো, তাহলে পরে দেখতে পাবে তোমার টোটাল ওয়ার্ক ডান রাউন্ড দ্য পাথ জিরো হয়েছে। এটাই হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের নেচার। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে, এই যে দুটো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা পেলাম, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চার্জ পার্টিকেল, এবং এই ফোর্সটা কনজারভেটিভ নেচারের জন্য আমরা আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তুমি একটা চার্জ পার্টিকেলকে মুভ করাচ্ছ, সে কোন পাথে মুভ করবে তার উপর ওয়ার্ক ডান ডিপেন্ড করে না। এইগুলো হয়ে গেল আমাদের সিগনিফিকেন্স অফ কুলম্বস ল। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই কোয়েশ্চেনটা তোমাদের খুব দেওয়া হয়, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে একটা কম্প্যারিজন ড্র করো। তার মানে এই দুটো ফোর্সের মধ্যে কি কি সিমিলারিটিস আছে, কি কি ডিসিমিলারিটিস আছে, কি কি তোমার সামঞ্জস্য পাওয়া যাবে, কি কি আমরা বৈসাদৃশ্য পাবো, সাদৃশ্য আর বৈসাদৃশ্য। দেখো, এখানে দুটো ইকুয়েশন লেখা রয়েছে। এফ সাফিক্স ই হচ্ছে ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকেল, আর এফ সাফিক্স জি হচ্ছে দুটো অবজেক্টের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। এখানে ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, M1 M2 হচ্ছে যে দুটো অবজেক্টের মধ্যে ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাদের মাস, আর হচ্ছে তাদের ডিস্টেন্স। আমরা এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে প্রথমে বোঝার চেষ্টা করি এদের মধ্যে কি কি সিমিলারিটিস রয়েছে। দেখো, দুটো ফোর্সই 1/r² এর সাথে ডিপেন্ডেন্ট। তার মানে দুটো ফোর্সই ওবে করছে ইনভার্স স্কোয়ার ল, কারণ 1/r² এর সাথে প্রপোর্শনাল মানেই ইনভার্স স্কোয়ার ল ফলো করছে। এটা হচ্ছে প্রথম সিমিলারিটি। সেকেন্ড সিমিলারিটি কি পাওয়া যাচ্ছে? ইলেকট্রিক ফোর্সের মধ্যে দেখো, ইলেকট্রিক ফোর্স হচ্ছে প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য টু চার্জেস, আর গ্র্যাভিটেশনাল ফোর্সে আমরা কি পাচ্ছি? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য টু মাসেস। তার মানে আমরা সিমিলারিটিস পাচ্ছি, বোথ দ্য ফোর্সেস আর প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ মাসেস অর চার্জেস। ইলেকট্রিক ফোর্স যেরকম দুটো চার্জ পার্টিকেলকে যে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করানো হয়, অ্যালং দ্যাট স্ট্রেট লাইন কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্সও কিন্তু যে দুটো অবজেক্টের মধ্যে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করছি, সেই দুটো অবজেক্টকে যে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করা হয়, অ্যালং দ্যাট স্ট্রেট লাইন অ্যাক্ট করে। তার মানে দুটো ফোর্সই হচ্ছে সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল। আমি একটু আগে বললাম, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে তোমরা সেমিস্টার ওয়ানে দেখেছো, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে মুভ করি, তাহলে ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করে না। সেটা ইলেকট্রিক ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল, সেটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল। সেই কারণের জন্য আমরা ইলেকট্রিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো ফোর্সকেই বলি কনজারভেটিভ ফোর্স। তার কারণ এই ফোর্স ফিল্ডের মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন আমরা মুভ করে কোনো ওয়ার্ক পারফর্ম করি, সেটা পাথের উপর ডিপেন্ড করে না। আর লাস্ট সিমিলারিটি হচ্ছে, মিডিয়াম থাকলে তো দুটো ফোর্স পাবেই, যদি মিডিয়াম নাও থাকে তাহলেও তোমরা কিন্তু ফোর্স ক্যালকুলেট করতে পারবে। তার মানে ইলেকট্রিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স দুটোই ভ্যাকিউমে অপারেট করতে পারে। এইগুলো হয়ে গেল এই দুটো ইলেকট্রিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে সিমিলারিটিস বা সাদৃশ্য। এবার হচ্ছে ডিসিমিলারিটিস বা বৈসাদৃশ্য।
যখন গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করবে তখন মজার ব্যাপার হচ্ছে বা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে দুটো অবজেক্টের মধ্যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করছি সেই দুটো অবজেক্ট কোন মিডিয়ামের মধ্যে রাখা আছে তার উপরে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশনাল ফোর্স ডিপেন্ড করে না। কিন্তু কুলম্বস লর কেসে আমরা দেখেছি মিডিয়ামের উপর ডিপেন্ড করে। তাহলে এটা হলো ফার্স্ট ডিসিমিলারিটি, যেখানে নিউটনস গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেশনের সময় আমাদের মিডিয়াম কোনো রোল প্লে করবে না, কিন্তু কুলম্ব ফোর্স ক্যালকুলেশনের সময় মিডিয়াম কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সেটা আমরা অলরেডি দেখে এসেছি। সেখানে আমরা কি দেখতে পেয়েছি, এয়ার এর জন্য একরকম এক্সপ্রেশন, এয়ার না হয়ে অন্য কোনো মিডিয়াম হলে আরেক রকম এক্সপ্রেশন। এটা হলো ফার্স্ট ডিসিমিলারিটি। সেকেন্ড ডিসিমিলারিটি কি বলা হচ্ছে, দুটো চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশনও হতে পারে, রিপালশনও হতে পারে। দুটো প্লাস বা দুটো মাইনাস হলে রিপালশন হবে, একটা প্লাস একটা মাইনাস হলে অ্যাট্রাকশন হবে। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স সব সময়তেই অ্যাট্রাকটিভ। গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কখনো রিপালসিভ হতে পারে না। কুলম্ব ফোর্স রিপালসিভ হতেও পারে, অ্যাট্রাকটিভও হতে পারে। থার্ড ডিসিমিলারিটি কি, তুমি যদি দুটো চার্জ পার্টিকেলের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করো, সেম দুটো চার্জ পার্টিকেলের মধ্যে সেপারেশন সেম রেখে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করো বা কুলম্ব ফোর্স ক্যালকুলেট করো, এবং এই দুটো ভ্যালুর যদি তুমি কম্পেয়ার করো দুটো ভ্যালুকে, তাহলে পরে দেখা যায় যে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে কুলম্ব ফোর্স অলমোস্ট 10⁻40 টাইমস বেশি হয়। তার মানে কুলম্ব ফোর্সের ম্যাগনিটিউডের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সের যদি আমরা ম্যাগনিটিউডকে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নেগলিজিবল কম্পেয়ার টু কুলম্ব ফোর্স। এই হয়ে গেল আমাদের কম্প্যারিজন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্সেস। এটা ভালো করে পড়বে, কারণ এটা কনসেপচুয়াল কোয়েশ্চেনে তোমাদের পরীক্ষাতে আসে। এবারে আমরা চলে যাব ডেফিনেশন অফ ইউনিট চার্জ বা একক আধানের সংজ্ঞা কি হবে। যেহেতু আমাদের দুটো সিস্টেম, একটা সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম আর আরেকটা হচ্ছে এসআই সিস্টেম, সেই কারণের জন্য ইউনিট চার্জ বা একক আধানের নাম হচ্ছে আলাদা আলাদা। সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমে ইউনিট চার্জ বা একক আধানকে বলা হয় 1 ইএসইউ অফ চার্জ বা 1 স্ট্যাট কুলম্ব অথবা 1 ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন নামটা আমি দিয়ে রেখেছি, জেনে রাখো। তবে তোমাদের এই 1 ইএসইউ অফ চার্জ বা 1 স্ট্যাট কুলম্ব মনে রাখলেই যথেষ্ট। এবার এই 1 ইএসইউ অফ চার্জের ভ্যালু কত, সেটা আমি কি করে ক্যালকুলেট করব। ভ্যাকিউম বা এয়ার এর জন্য ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু 1 অলরেডি আমরা দেখে এসেছি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমে কুলম্বস লর এক্সপ্রেশন, যেখানে আমরা ভ্যাকিউম বা এয়ারে এক্সপেরিমেন্টটা করছি। এবারে এই এক্সপ্রেশন থেকে কিউ ইজ ইকুয়াল টু 1 ইএসইউ অফ চার্জ আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। আমরা কি করব, ক্যালকুলেশনের জন্য কিউ1 কিউ2 দুটো চার্জকেই সেম কনসিডার করে নিচ্ছি। এই দুটো চার্জকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে সেপারেট করে রাখছি, এবং করে রেখে আমরা অবজার্ভ করছি যে ওদের মধ্যে ফোর্স যেটা কাজ করছে, অ্যাট্রাকটিভ বা রিপালসিভ যাই হোক না কেন, সেটা হচ্ছে 1 ডাইন। তাহলে দুটো চার্জ পার্টিকেল যাদের ম্যাগনিটিউড ইকুয়াল, তাদেরকে এয়ার বা ভ্যাকিউমে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে সেপারেট করে রেখে আমি যদি অবজার্ভ করি যে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন 1 ডাইন, তাহলে পরে এই ভ্যালুগুলো ইকুয়েশনে পুট করলে কি হবে, 1 ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ বাই 1। তার মানে 1 ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 1। তাহলে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে দেখো কিউ ইজ ইকুয়াল টু হয়ে গেল +-1 ইএসইউ অফ চার্জ অর +-1 স্ট্যাট কুলম্ব। তাহলে আমাদের 1 ইএসইউ অফ চার্জ বা 1 স্ট্যাট কুলম্বের ডেফিনেশন কি হবে,
এয়ার অর ভ্যাকিউমে দুটো ইকুয়াল চার্জ পার্টিকেলকে, ইকুয়াল মানে হচ্ছে কিন্তু সেম ম্যাগনিচুডের চার্জ, তাহলে ইকুয়াল অ্যামাউন্টের চার্জকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে সেপারেট করে রাখলে যদি এদের মধ্যে ওয়ান ডাইন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স কাজ করে, তাহলে পরে আমরা ওই দুটো চার্জের প্রত্যেকটাকে বলবো 1 ইএসইউ অফ চার্জ অর 1 স্ট্যাট কুলম। এবার যদি দুটো চার্জই প্লাস হয় বা দুটো চার্জই মাইনাস হয়, তাহলে ফোর্সটা হবে রিপালসিভ। একটা চার্জ প্লাস একটা চার্জ মাইনাস হলে ফোর্সটা হবে অ্যাট্রাক্টিভ। তাহলে সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমে একক আধান বা ইউনিট চার্জ হচ্ছে ইএসইউ অফ চার্জ, এবং আমরা 1 ইএসইউ অফ চার্জের ডেফিনেশনটা জানলাম। এবারে আমরা চলে যাব এসআই সিস্টেম। এসআই সিস্টেমে ইউনিট চার্জের নাম হচ্ছে কুলম। 1 ইউনিট চার্জ বা একক আধানকে বলা হয় 1 কুলম। এখানেও আমরা ভ্যাকিউম বা এয়ার কনসিডার করব এবং কুলম ফোর্সের এক্সপ্রেশনটাকে লিখব। ভ্যাকিউম বা এয়ারে 1/4πε0 Q1 Q2/r², এটা ছিল ফোর্সের এক্সপ্রেশন। 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 × 10⁹, তাহলে ফোর্স এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r²। আবার আগের বারের মতন আমরা দুটো চার্জকে সেম ম্যাগনিচুডে রাখবো। এবার এদেরকে 1 মিটার ডিস্টেন্সে সেপারেট করব, কিন্তু আগের বারের মতন এবার ফোর্স 1 নিউটন হবে না। তার কারণ ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে দেখো 9 × 10⁹ আছে, এটা আমাকে ক্যান্সেল করতে হবে লেফট হ্যান্ড সাইডের সাথে। তাহলে পরে আমরা কি দেখতে পাবো, যদি আমরা দুটো চার্জের ম্যাগনিচুড ইকুয়াল করি, এদেরকে 1 মিটার ডিস্টেন্সে সেপারেট করে রাখি, এবং যদি অবজার্ভ করি এই দুটো চার্জের একটা আরেকটার উপর 9 × 10⁹ নিউটন অফ ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে পরে আমরা এই ভ্যালুগুলোকে যখন এই ইকুয়েশনের মধ্যে পুট করব, দেখো বোথ সাইড থেকে 9 × 10⁹ ক্যান্সেল হয়ে গেল, Q² = 1 হলো, তাহলে Q হয়ে গেল ±1 কুলম। হ্যাঁ, কি বলবে বলো? সৌম্যজিৎ কিছু বলবে? সৌম্যজিৎ কিছু প্রশ্ন করবে? তোমার কোনো কোয়েশ্চেন আছে? তাহলে পরে 1 কুলম্বের ডেফিনেশন কি দাঁড়াচ্ছে, দুটো ইকুয়াল ম্যাগনিচুডের চার্জ, তাদেরকে যদি আমি এয়ার বা ভ্যাকিউমে 1 মিটার ডিস্টেন্সে সেপারেট করে রাখি, এবং এরা যদি সেম নেচারের হয়, তার মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস হয়, তাহলে এরা একজন আরেকজনকে যদি 9 × 10⁹ নিউটন ফোর্স দিয়ে রিপেল করে বা বিকর্ষণ করে, তাহলে ওই দুটো ইকুয়াল ম্যাগনিচুডের প্রত্যেকটা যে কোনো একটা চার্জকে আমি বলবো 1 কুলম্ব অফ চার্জ। এটা হয়ে গেল আমাদের এসআই সিস্টেমে ইউনিট চার্জ বা 1 কুলম্বের ডেফিনেশন। ইকুয়াল ম্যাগনিচুডের সেম নেচারের দুটো চার্জকে এয়ার বা ভ্যাকিউমে 1 মিটার ডিস্টেন্স সেপারেট করে রাখার পর যদি এরা একজন আরেকজনকে 9 × 10⁹ নিউটন ফোর্স দিয়ে রিপেল করে, তাহলে পরে আমরা ওই দুটো চার্জের যে কোনো একটাকে বলবো 1 কুলম্ব অফ চার্জ। এখানে আরেক ধরনের চার্জ আছে, সেটাকে বলা হয় সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম। সেই চার্জের শুধু নামটুকু আমাকে মনে রাখতে হবে, সেই চার্জের নাম হচ্ছে ইএমইউ অফ চার্জ। ইএমইউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ, অথবা 1 কুলম। এই 1 ইএমইউ অফ চার্জ আর 1 ইএসি, তোমার ইএমইউ অফ চার্জ আর ইএসইউ অফ চার্জের একটা রিলেশন আছে, কুলম্ব আর স্ট্যাট কুলম্বের একটা রিলেশন আছে। এই রিলেশনগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো সব শর্ট কোয়েশ্চেনের জন্য পরীক্ষায় দরকার। 1 ইএমইউ অফ চার্জ হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ অফ চার্জ, আর 1 কুলম্ব হচ্ছে
3 × 10⁹ স্ট্যাট কুলম। এবার দেখতে পাচ্ছ 9 × 10⁹ নিউটন, এই ফোর্সটা হচ্ছে একটা বিরাট ফোর্স, হিউজ ফোর্স। তার মানে 1 কুলম, এই চার্জের অ্যামাউন্টটা হচ্ছে হিউজ। সেই কারণের জন্য পরীক্ষাতে ম্যাক্সিমাম কেসে দেখতে পাবে কুলম্ব ইউনিটে নিউমেরিক্যাল অলমোস্ট আসেই না, আসে হচ্ছে হয় মাইক্রোকুলম বা ন্যানোকুলম বা পিকোকুলম। 1 মাইক্রোকুলম মানে 10⁻⁻6 কুলম, 1 ন্যানোকুলম মানে 10⁻⁻9 কুলম, 1 পিকোকুলম মানে হচ্ছে 10⁻⁻12 কুলম। তাহলে যদি মাইক্রোকুলম বা ন্যানোকুলম বা পিকোকুলম থাকে, তাহলে 10⁻⁻6 বা 10⁻⁻9 অথবা 10⁻⁻12 দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে কুলম্ব ইউনিটে কনভার্ট করে নিতে হবে, এটা মাথায় রাখ। তাহলে আমরা ইউনিট চার্জ বা একক আধানের ডেফিনেশন জেনে নিলাম। এবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন। আমরা অলরেডি দেখে এসেছি ক্লাসের প্রথমে যে রিলেটিভ পারমিটিভিটি বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও। কি পেয়েছিলাম? ε/ε0। তার মানে রিলেটিভ পারমিটিভিটি বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট একটা মিডিয়ামের কি, ওই মিডিয়ামের অ্যাবসলিউট পারমিটিভিটি এবং ফ্রি স্পেস বা ভ্যাকিউমের অ্যাবসলিউট পারমিটিভিটির রেশিও, যেটাকেই আমরা ম্যাথামেটিক্যালি এই ফর্মটা ক্লাসের প্রথমে দেখেছি, ε/r অথবা k ε/ε0। এবারে এটাকে বা এই ডেফিনেশনটাকে ফোর্সের টার্মেও রিপ্রেজেন্ট করা যায়। কিরকম ভাবে রিপ্রেজেন্ট করব? ধরা যাক আমার কাছে দুটো চার্জ আছে, Q1 Q2, দুটো পয়েন্ট চার্জ। এদেরকে আমি r ডিস্টেন্সে সেপারেট করে ভ্যাকিউম বা এয়ার এর মধ্যে রেখেছি। তাহলে কুলম্ব ফোর্সের এক্সপ্রেশন কি হবে আমরা অলরেডি দেখেছি, 1/4πε0 Q1 Q2/r²। আমি এখানে কোনো ভেক্টর ফর্ম ইউজ করছি না, এটা যে সিম্পলি ম্যাগনিটিউড। এবারে ধরো এই দুটো পয়েন্ট চার্জকে সেম ডিস্টেন্সে সেপারেট করে আমি এয়ার বা ভ্যাকিউমে রাখলাম না, অন্য একটা কোনো মিডিয়ামে রেখে দিলাম, যে মিডিয়ামের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু হচ্ছে ক্যাপিটাল কে বা ε/r। তাহলে এটাও আমরা ক্লাসের প্রথমে দেখেছি যে এফ এর এক্সপ্রেশন কি হবে, আইদার হবে 1/4πε0 ε/r Q1 Q2/r², অথবা 1/4πε0 ক্যাপিটাল কে Q1 Q2/r²। এবার এখান থেকে যদি আমাকে ε/r অথবা ক্যাপিটাল কে এক্সপ্রেশনটা বের করতে হয়, তাহলে কি করতে হবে? f0 এক্সপ্রেশনকে f দিয়ে ডিভাইড করে দাও। f0 এক্সপ্রেশনকে f দিয়ে ডিভাইড করলে Q1 Q2/r² ক্যান্সেল হয়ে যাবে, 1/4π ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে ε/r। সরি, 1/4πε0টাও ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে ε/r অথবা ক্যাপিটাল কে। তাহলে ε/r অর ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু হলো f0/f। তার মানে কি বলছে যে দুটো পয়েন্ট চার্জকে আমরা একটা সার্টেন ডিস্টেন্সে সেপারেট করে রেখে একবার এয়ার বা ভ্যাকিউমে তাদের মধ্যে ফোর্স ক্যালকুলেট করব, একবার যে মিডিয়ামের তোমার কি বলে রিলেটিভ পারমিটিভিটি বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে বলছে, সেই মিডিয়ামের মধ্যে রেখে ফোর্স ক্যালকুলেট করব, করে সেই দুটো ফোর্সের রেশিও ক্যালকুলেট করব। তাহলে যে রেশিওটা পাবো সেই রেশিওটাই হচ্ছে আমাদের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি। তাহলে এখানেও দেখতে পাচ্ছ দুটো ফোর্সের রেশিও, তার মানে একই ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও। সেই কারণের জন্য ε/r বা ক্যাপিটাল কে এর কোনো আমাদের কি হয় না, ইউনিট হয় না, এগুলো সিম্পল নাম্বার হিসাবে আমাদের কাছে অ্যাপিয়ার করে। যেরকম এয়ার এর ক্যাপিটাল কে এর ভ্যালু হচ্ছে 1। যদি আমরা জলের কেসে চলে যাই, ওয়াটারের ক্যাপিটাল কে এর ভ্যালু হচ্ছে 81। অভ্র বা মাইকার কেসে ক্যাপিটাল কে এর ভ্যালু হচ্ছে 6।
এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু পাই। তাহলে এইটা হয়ে গেল রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন, একটা পারমিটিভিটি রেশিওর টার্মে, একটা ফোর্সের টার্মে আমরা ক্যালকুলেট করলাম। এইবার যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। আমরা এতক্ষণ ধরে যা ক্যালকুলেট করেছি সেখানে আমরা কুলম্ব ফোর্সের যা এক্সপ্রেশন ইউজ করেছি সব এক্সপ্রেশন ছিল হচ্ছে অনলি ম্যাগনিটিউড, স্কেলার এক্সপ্রেশন, সেখানে কোনো ভেক্টর টার্ম ছিল না। কিন্তু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে কুলম্বস ল এর ভেক্টর ফর্ম এক্সিস্ট করবে। আমরা যদি ফিগারটা কনসিডার করি, এর ডিটেল ক্যালকুলেশন আছে, আমাদের ক্যালকুলেশন করার দরকার লাগবে না, আমাদের শুধু এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। কিরকম? প্রথম ফিগারে দুটোই দেখো প্লাস চার্জ আছে, Q1 Q2, তারা একটা ডিস্টেন্স তোমার ডিস্টেন্সে সেপারেটেড রয়েছে। এখানে Q1 Q2-র উপর একটা ফোর্স দিচ্ছে, Q2 Q1 এর উপর একটা ফোর্স দিচ্ছে। এই ফোর্স দুটো ম্যাগনিটিউড ইকুয়াল, কিন্তু এরা ডিরেকশন দেখো একটা আরেকটার অপোজিট। সেকেন্ড ফিগারে একটা প্লাস একটা মাইনাস। ফার্স্ট ফিগারে দুটোই প্লাস ছিল বলে দুটোর মধ্যে রিপালশন হচ্ছিল, সেকেন্ড ফিগারে একটা চার্জ প্লাস একটা চার্জ মাইনাস মানে এদের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে। তাহলে এই ফোর্সগুলোর ভেক্টর ফর্ম আমি কি করে লিখব? এখানে আমাদের একটা নোটেশন ইউজ করতে হবে। আমরা প্রথমে ক্যালকুলেট করি বা মানে তোমার ইকুয়েশনটা লেখার চেষ্টা করি, Q2 চার্জের উপর Q1 কতটা ফোর্স দিচ্ছে, তার মানে ফোর্স এক্সার্টেড অন Q2 বাই Q1। যার উপর ফোর্স অ্যাপ্লাই করবে মানে ক্যালকুলেট করবে, সেই নাম্বারটা সাফিক্সে এফ এর প্রথমে আসবে, যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা পরে আসবে। এখানে 2 এর উপর 1 এর ফোর্স, তাই জন্য এফ এর সাফিক্সে 2 আগে এসছে, 1 ফোর্স দিচ্ছে বলে 1 পরে এসছে। তাহলে F21 ভেক্টর কি ডিনোট করবে? ফোর্স অন Q2 এক্সার্টেড বাই Q1, Q2 আধানের উপর Q1 কতটা ফোর্স দিচ্ছে। এটা ইজ ইকুয়াল টু কি হবে? 1/4πε0 Q1 Q2/r², যেটা ম্যাগনিটিউড ছিল সেটাই লেখা হলো, কিন্তু এটাকে এবার একটা ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তার কারণ এটা তোমরা জানো, ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার একটা ওয়েল ডিফাইন্ড ডাইরেকশন থাকে, কিন্তু তার ম্যাগনিটিউড হচ্ছে 1। 1 দিয়ে আমরা যদি কোনো ভ্যালুকে মাল্টিপ্লাই করি, তাহলে পরে সেক্ষেত্রে আমাদের ম্যাগনিটিউড কখনো চেঞ্জ করে না। তাহলে আমরা ফোর্সের ম্যাগনিটিউডকে যদি ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে বলে ফোর্সের ম্যাগনিটিউড চেঞ্জ হবে না। কিন্তু ইউনিট ভেক্টরের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনটা আমাদের এক্সপ্রেশনে ইনসার্টেড হবে, এবং তার জন্য এক্সপ্রেশনটা একটা ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্টেড হবে। তাহলে আমি এখানে ক্যালকুলেট করতে চাইছি F21, তার মানে আমাকে ইউনিট ভেক্টরটাকে কনসিডার করতে হবে Q1 থেকে Q2-র দিকে। কেন? কারণ আমি Q2-র উপর ফোর্স অ্যাপ্লাই করছি, Q1 কতটা দিচ্ছে সেইটা। সেই কারণের জন্য দেখো লেখা রয়েছে R21 হচ্ছে ইউনিট ভেক্টর ডাইরেক্টেড ফ্রম Q1 টু Q2। এবার ইউনিট ভেক্টরকে আমরা যদি টোটাল ভেক্টরের টার্মে লিখি, তখন R21 হয়ে যায় R21 ভেক্টর/R21। এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পার্টের মধ্যে ইউনিট ভেক্টর পার্টে দেখেছো। তাহলে যদি আমরা R21 ভেক্টরের টার্মে লিখি, তখন কিন্তু মনে রাখতে হবে ডিনোমিনেটারে স্কোয়ারটা কিউব হয়ে যাবে, কারণ ডিনোমিনেটারে R21 দিয়ে আরেকবার মাল্টিপ্লাই করতে হবে ডিনোমিনেটারটাকে। তাহলে F21 ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে গেল এই এক্সপ্রেশনটা। ভেক্টর ফর্মের যে কোনো একটা এক্সপ্রেশন তোমরা লিখতে পারো। যদি ইউনিট ভেক্টরের টার্মে লেখো, তাহলে মনে রাখবে ডিনোমিনেটারে স্কোয়ার থাকবে, যদি টোটাল ভেক্টরের টার্মে লেখো তাহলে কিন্তু ডিনোমিনেটারটা কিউব হয়ে যায়। এবার ঠিক একই লজিকে আমরা Q1 এর উপর Q2 কতটা ফোর্স দিচ্ছে সেটা ক্যালকুলেট করব।
তাহলে এবার আমরা ক্যালকুলেট করব Q1 এর উপর Q2 কতটা ফোর্স দিচ্ছে। তাহলে এবার আমাকে কি করতে হবে, 2 থেকে 1 এর দিকে আসতে হবে। তাহলে আমাদের নোটেশনটা কি হবে, আমি বলেছি যার উপর ফোর্স কাজ করছে সেই নাম্বারটা এফ এর আগে আসবে সাফিক্সে, যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা পরে আসবে। এখানে 1 এর উপর 2 ফোর্স দিচ্ছে, তাহলে আমাদের এক্সপ্রেশনটা হয়ে যাবে F12 1/4πε0 Q1 Q2/R12 স্কোয়ার, যা ম্যাগনিচিউড একই থাকবে। কেন? কারণ আমরা Q1 Q2 এর ভ্যালুও চেঞ্জ করিনি, Q1 Q2 এর মধ্যে সেপারেশনও চেঞ্জ করছি না। কিন্তু এবারে ভালো করে দেখো, ইউনিট ভেক্টরটা কিন্তু আগের বারের মতন Q1 থেকে Q2 এর দিকে কাজ করবে না, এবার Q2 থেকে Q1 এর দিকে কাজ করবে। কেন? কারণ আমরা Q1 এর উপর Q2 কতটা ফোর্স দিচ্ছে সেটা ক্যালকুলেট করছি। তার মানে যে চার্জের উপর ফোর্স কাজ করবে সেই চার্জের দিকে যে ফোর্স দিচ্ছে তার থেকে আমাদের ইউনিট ভেক্টরটা নিতে হবে। সেই কারণের জন্য দেখো লেখা রয়েছে R12 হচ্ছে একটা ইউনিট ভেক্টর যেটা Q2 থেকে Q1 এর দিকে কাজ করছে। এবার ফিগার থেকে দেখতেই পাচ্ছ R21 ছিল Q1 থেকে Q2 এর দিকে, R12 হচ্ছে Q2 থেকে Q1 এর দিকে। তার মানে এই দুটো ইউনিট ভেক্টর একটা আরেকটার অপোজিট। তাহলে একই লজিকে R21 R12 এরাও হচ্ছে একটা আরেকটার অপোজিট। তাহলে পরে আমরা যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই দুটো এক্সপ্রেশনের যে ফোর্সের ভেক্টর ফর্ম পেয়েছি সেই দুটো ফোর্সের ভেক্টর ফর্ম হবে হচ্ছে একটা আরেকটার অপোজিট। কিভাবে বুঝছি? ফোর্স দুটোর ম্যাগনিচিউড সেম থাকবে। কেন? এক্ষুনি বললাম চার্জ দুটোর ম্যাগনিচিউড সেম, এদের মধ্যে সেপারেশন সেম। কিন্তু যেহেতু দুটো ফোর্স একটা আরেকটার অপোজিট, সেই জন্য দেখো এক্সপ্রেশনের মধ্যে একটা নেগেটিভ সাইন এসছে। তাহলে নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে F12 আর F21 এই দুটো ফোর্স ভেক্টর এরা একটা আরেকটার অপোজিট, ইকুয়াল সাইন ডিনোট করছে এদের ম্যাগনিচিউড সেম। তাহলে আমরা বলতে পারি দুটো পয়েন্ট চার্জ একটা আরেকটার উপর যে ফোর্স অ্যাপ্লাই করে সেই ফোর্সের ম্যাগনিচিউড সেম, কিন্তু একটা ফোর্স আরেকটা ফোর্সের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে। আমরা খানিকক্ষণ আগে যখন কুলম্বস ল এর সিগনিফিকেন্স গুলো পড়ছিলাম, সেখানে আমরা অ্যাকশন রিয়াকশন পেয়ারে কাজ করে কুলম্ব ফোর্স জেনে গেছিলাম। সেটাই আমরা আলটিমেটলি এই ভেক্টর ফর্মের থেকে প্রুভ করে দেখালাম যে হ্যাঁ সত্যি সত্যি এরা অ্যাকশন রিয়াকশনের ফর্মে কাজ করছে। Q1 Q2 এর উপর যতটা ফোর্স অ্যাপ্লাই করছে Q2 Q1 এর উপর ঠিক ততটাই ফোর্স অ্যাপ্লাই করছে, এবং ফোর্স দুটো একটা আরেকটার অপোজিটে কাজ করছে। এইটা হয়ে গেল আমাদের ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এইবারে আমরা যদি একটা চার্জ পার্টিকেল নিই, তাহলে এই চার্জ পার্টিকেলের সারাউন্ডিং এ একটা ফিল্ড তৈরি হয়, যে ফিল্ডের নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। কুলম্বস ল আমাদের এক্সপ্রেশনটা কি দিয়েছিল? কিউ, আমি কনস্ট্যান্ট টার্মটা যদি বাদ দিই, Q1 Q2/R²। আর হচ্ছে দুটো চার্জ পার্টিকেলের মধ্যে সেপারেশন, 1/R² উপর এফ ডিপেন্ড করছে। তার মানে আর আমি যত বাড়াবো এফ তত কমবে। তার মানে কি দাঁড়াচ্ছে, দুটো চার্জকে যত আমি একটার থেকে আরেকটাকে দূরে নিয়ে যাব তত এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা রিপালসিভ বা অ্যাট্রাকটিভ যাই হোক না কেন, সেটা ক্রমশ দুর্বল হতে থাকবে, উইক হতে থাকবে। এবং এরকম ভাবে সেপারেশন বাড়াতে বাড়াতে যদি আমরা একটা চার্জকে আরেকটা চার্জের থেকে অসীম দূরত্বে নিয়ে চলে যাই, ইনফাইনাইট সেপারেশনে নিয়ে চলে যাই, তাহলে পরে ওদের মধ্যে আর কোনো ফোর্স কাজ করবে না। এটা থিওরিটিক্যালি হয়। থিওরিটিক্যালি ক্যালকুলেশনের টার্মে তুমি এটা দেখতে পাবে যে একটা ইলেকট্রিক তোমার চার্জ আরেকটা চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই তখন করবে না যখন তুমি এদের দুজনকে একটার থেকে আরেকটাকে ইনফাইনাইট ডিস্টেন্সে সেপারেট করে রেখেছো।
কিন্তু বাস্তবে তা হয় না। রিয়েলিটিতে আমরা দেখতে পাই একটা চার্জ পার্টিকেলের থেকে একটা সার্টেন ডিস্টেন্স অবধি সে ফোর্স অ্যাপ্লাই করে। তার বাইরে চলে গেলে পরে তার অ্যাপ্লাইড ফোর্স এতটাই উইক হয়ে যায় যে সেটাকে আমরা আর রিয়েলাইজ করতে পারি না, বুঝতে পারি না। তাহলে পরে আমরা কি বলতে পারি, যখনই আমরা একটা চার্জ পার্টিকেলের ইলেকট্রিক বা একটা ইলেকট্রিক চার্জকে কনসিডার করব, তার সারাউন্ডিং এ তুমি যদি আরেকটা চার্জ পার্টিকেলকে রাখো, তাহলে এই ইলেকট্রিক চার্জটা ওই সেকেন্ড চার্জ পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তার মানে ইনফ্লুয়েন্স পুট আপ করবে। এবং এই ইনফ্লুয়েন্সটা কমতে থাকবে যত চার্জ পার্টিকেল দুটোর মধ্যে সেপারেশন বাড়বে। তার মানে এই ফোর্সটাকে আমরা নোটিস করতে পারবো একটা সার্টেন রিজিয়ানের মধ্যে, তার বাইরে পাবো না রিয়েলিটিতে। থিওরিটিক্যালি পাবে, প্র্যাকটিক্যালি পাবে না। তাহলে যতটুকু রিজিয়ানের মধ্যে বা যতটুকু এরিয়ার মধ্যে তুমি একটা চার্জ পার্টিকেলের ইনফ্লুয়েন্সটা বুঝতে পারবে, সেই স্পেসিফিক এরিয়াটাকেই বলা হয় ওই চার্জ পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ড। তাহলে পরে এই যে চার্জ পার্টিকেলটা, এটাকে তুমি দুরকম ভাবে কনসিডার করতে পারো। নাম্বার ওয়ান, তুমি একটা কোনো পয়েন্টে একটা চার্জ পার্টিকেলকে রাখো। সেই চার্জ পার্টিকেলটা প্রথমে কি করবে, তার চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ডকে তৈরি করবে। এবার তুমি ওখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে কিনা কি করে বুঝবে? তুমি এবার একটা সেকেন্ড চার্জকে যেই মোমেন্টে ওই ফিল্ডের মধ্যে এনে রাখবে, দেখবে এই সেকেন্ড চার্জের উপরে ওই ফিল্ডটা ফোর্স অ্যাপ্লাই করছে, ইন্টারঅ্যাক্ট করছে ওই চার্জের সাথে, যার জন্য তুমি দেখতে পাবে ওই সেকেন্ড চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডটা একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেকেন্ড চার্জটার উপর একটা ফোর্স কাজ করছে। তাহলে যে চার্জটা তার চারদিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে তার নাম হচ্ছে সোর্স চার্জ, যেটাকে বাংলায় বলা হয় উৎস আধান। আর যে চার্জটা ওই ফিল্ডের মধ্যে এসে ফোর্সকে এক্সপিরিয়েন্স করছে, তার মানে আমরা সেটা দিয়ে টেস্ট করছি, সেই জন্য সেকেন্ড চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। টেস্ট চার্জ মানে হচ্ছে একটা ফিল্ডের মধ্যে প্রপার্টিকে ক্যালকুলেট করতে আমরা সেকেন্ড যে চার্জটাকে এনে বোঝার চেষ্টা করি ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ড আছে কি নেই, সেই চার্জটাকে আমরা বলি হচ্ছে টেস্ট চার্জ। তাহলে আমাকে যদি এবার বলা হয়, ভাই ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন বল, তাহলে আমি কি বলবো? কোনো একটা চার্জের সারাউন্ডে যে রিজিয়ান, যেখানে ওই চার্জের ইনফ্লুয়েন্সকে ফিল করা যায়, রিয়েলাইজ করা যায়, সেই রিজিয়ানটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড অফ দ্যাট রিজিয়ান। যেটা থিওরিটিক্যালি, ম্যাথামেটিক্যালি কোনো একটা চার্জের থেকে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি এক্সটেন্ডেড, কিন্তু প্র্যাকটিক্যালি একটা চার্জের থেকে একটা সার্টেন ডিস্টেন্স অবধি আমরা এর এফেক্টকে বুঝতে পারি। তাহলে যদি আমরা একটা সেকেন্ড চার্জকে এনে ওই চার্জ একটা রিজিয়ানের মধ্যে প্লেস করে দেখি, ওই সেকেন্ড চার্জ বা টেস্ট চার্জের উপর ইলেকট্রিক ফোর্স কাজ করছে, তাহলে আমাকে বুঝে যেতে হবে যে ওই রিজিয়ানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। কিন্তু যদি দেখি আমি সেকেন্ড চার্জকে রাখার পরেও তার উপর কোনো ফোর্স কাজ করছে না, তার মানে হচ্ছে ওই রিজিয়ানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। এবার ইলেকট্রিক ফিল্ডকে আমরা ক্যালকুলেট করব কি করে? ইলেকট্রিক ফিল্ডকে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে ক্যালকুলেট করতে হয় স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির বাংলা হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। তার মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা আমাকে ক্যালকুলেট করতে হবে। এই ইন্টেন্সিটি মনে রাখবে, একটা ইলেকট্রিক ফিল্ডের একসাথে টোটাল ফিল্ডের ক্যালকুলেট করা যায় না। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রথমে পয়েন্ট টু পয়েন্ট আমাকে এই ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে একটা ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে
সেই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বা ইন্টেন্সিটি কাকে বলে। তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা স্ট্রেংথ ক্যালকুলেট করতে চাও, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, একটা একক ধনাত্মক আধান বা ইউনিট পজিটিভ চার্জকে এনে ওই ইলেকট্রিক ফিল্ডের ওই পয়েন্টে রাখতে হবে। কিন্তু মনে রাখতে হবে, অরিজিনাল যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটাকে কিন্তু তুমি কোনো রকম ভাবে ডিস্টার্ব করতে পারবে না। তুমি ডিস্টার্ব না করে ইলেকট্রিক ফিল্ডের ওই পয়েন্টে একটা ইউনিট চার্জ বা একক ধনাত্মক আধানকে এনে রাখলে, ইউনিট পজিটিভ চার্জকে, তাহলে তুমি দেখবে ওই চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এই ফোর্সটাকে আমরা বলবো হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য। ফিগারে দেখো, আমরা একটা সোর্স চার্জ রেখেছি। এই যে বড় স্ফিয়ারের মতো দেখতে দেখছো একটা চার্জ বডি, সে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। ওই পি পয়েন্টে আমাকে যদি বলা হয় ইলেকট্রিক ইন্টেন্সিটি বা স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো, তাহলে আমাকে ডেফিনেশন কি বলছে, ওই পি পয়েন্টে আমাকে একটা ইউনিট পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধানকে রাখতে হবে। ওই ইউনিট পজিটিভ চার্জের উপর এই ইলেকট্রিক ফিল্ড যে ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাই হবে ওই পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটির ম্যাগনিটিউড। যে ডাইরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা হবে ওই পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটির ডাইরেকশন। কিন্তু মনে রাখতে হবে, যে চার্জটাকে একক ধনাত্মক আধান বা ইউনিট পজিটিভ চার্জকে আমি এনে রাখছি, সেটা অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডকে ডিস্টার্ব করবে না। এবার যদি আমি এই পি পয়েন্টের চার্জটাকে ফ্রি করে দিই, মানে ও মুভ করতে পারবে, তাহলে তুমি দেখতে পাবে ওই চার্জ পার্টিকেলটা একটা পার্টিকুলার ডাইরেকশনে যাচ্ছে। কোন ডাইরেকশনে যাবে? যে ডাইরেকশনে ওই চার্জ পার্টিকেলের উপর ফোর্স কাজ করবে, ও সেই ডাইরেকশনে যাবে। তাহলে তুমি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে ওই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে ডাইরেক্টেড, ওখানে এটা কি করে বুঝবে? ওই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে ফ্রি করে রেখে দাও, তুমি দেখবে এই ইউনিট পজিটিভ চার্জটা একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করছে। যে ডাইরেকশনে মুভ করবে সেটাই হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এইবার কোয়েশ্চেন হচ্ছে, এরকম তো হতেই পারে যে আমার অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডটা খুব উইক, তাহলে সেখানে আমি একটা ইউনিট পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধান আনলে অরিজিনাল ফিল্ডটা তো মডিফাইড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ডেফিনেশনে বারবার বলে দেওয়া হয়েছে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সেই কারণের জন্য আমাকে ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে হবে, যাতে করে আমার ডেফিনেশনটাও বজায় থাকে, আবার কন্ডিশনটাও স্যাটিসফাইড। তার জন্য কি করা হচ্ছে, সেকেন্ড ছবিটা দেখো। পি পয়েন্টে আমাকে বের করতে বলেছে ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু কত। তাহলে আমি পি পয়েন্টে একটা কিউ জিরো চার্জকে রেখেছি। এই কিউ জিরো চার্জটা হচ্ছে একটা টেস্ট চার্জ। পি পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে যেই মোমেন্টে আমি পি পয়েন্টে এই কিউ জিরো পজিটিভ টেস্ট চার্জটাকে রাখবো, এই ইলেকট্রিক ফিল্ড ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ছবিতে দেখা যাচ্ছে সোর্স চার্জটাও প্লাস, টেস্ট চার্জটাও প্লাস, তাহলে এদের মধ্যে রিপালশন হচ্ছে। তাই জন্য দেখো কিউ জিরোর উপরে ফোর্সটা ডান দিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। তাহলে এই যে টোটাল ফোর্স এই কিউ জিরো টেস্ট চার্জের উপর কাজ করছে, এই টোটাল ফোর্সটাকে যেই মোমেন্টে আমি কিউ জিরো দিয়ে ডিভাইড করে দেব, তখনই আমি পেয়ে যাব ফোর্স পার ইউনিট চার্জ বা ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ, যেটাই আমার ডেফিনেশন বলা রয়েছে। কিন্তু এখানে আরেকটা কথা। কি কথা? এই কিউ জিরো টেস্ট চার্জটা কোনো রকম ভাবে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডকে চেঞ্জ করতে পারবে না। সেটা আমি কি করে করব? সেটা করার জন্য আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সেই কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এরম একটা কন্ডিশন, এফ বাই কিউ জিরো। এখানে এফ সাফিক্স ই মানে ইলেকট্রিক ফোর্স।
তাহলে ইলেকট্রিক ফোর্স বাই চার্জ, এই চার্জটা কোন চার্জটা? ওই কিউ জিরো চার্জটা, যার উপর টোটাল ইলেকট্রিক ফোর্সটা কাজ করছে। তাহলে ফোর্স ডিভাইডেড বাই চার্জ মানে হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। ডেফিনেশন মিলে গেল। আর এই যে লিমিট কিউ জিরো টেন্স টু জিরো দেওয়া রয়েছে, এটা বোঝাচ্ছে কি কিউ জিরো টেস্ট চার্জের ভ্যালু এতটাই ছোট, এতই কম, যে সেটা কোনো রকম ভাবে অরিজিনাল যে ইলেকট্রিক ফিল্ড আছে তাকে ডিস্টার্ব করবে না। লিমিটেশনটা দেবার এই একটাই মানে, যে তুমি বলে দিচ্ছ কিউ জিরো টেস্ট চার্জটা প্রচন্ড ছোট একটা চার্জ, যেটা কোনোভাবে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডকে ডিস্টার্ব করবে না। তাহলে পরে আমার এফ বাই কিউ জিরো থেকে ডেফিনেশনের ফোর্স অ্যাক্টিং পার ইউনিট পজিটিভ চার্জ সেটা স্যাটিসফাইড হয়ে গেল। লিমিট কিউ জিরো টেন্স টু জিরো থেকে আমার স্যাটিসফাইড হলো যে অরিজিনাল সোর্স চার্জ বা কনফিগারেশন অফ সোর্স চার্জটা ডিস্টার্ব হলো না। তাহলে পরে যদি আমাকে বলে টেস্ট চার্জের উপর কত ফোর্স কাজ করছে, তাহলে এফ সাফিক্স ই হবে কিউ জিরো ইন্টু ই। তাহলে এই লিমিটেশনটার একটাই কাজ, এটা বোঝানো যে কিউ জিরো টেস্ট চার্জটা এতটাই স্মল, এতটাই উইক, যে সে অরিজিনাল ফিল্ডকে কখনো বা অরিজিনাল সোর্স চার্জকে কখনো ডিস্টার্ব করতে পারবে না। এটা হয়ে গেল ইলেকট্রিক ইন্টেন্সিটি বা স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। তাহলে এখান থেকে এবার আমাকে প্রথমে জেনে নিতে হবে ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ইর ডাইমেনশনাল ফর্মুলা কি, ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ইর ইউনিট কি। প্রথমে আমরা ডাইমেনশনাল ফর্মুলাটা দেখি। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই চার্জ। তাহলে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলাকে চার্জের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করে দেবো। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা এমএলটি মাইনাস টু, চার্জের ডাইমেনশনাল ফর্মুলা এটি। তাহলে পরে আমরা যদি এটা পুট করি এবং সিম্পলিফাই করি, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলা হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান উইদিন স্কোয়ার ব্র্যাকেট। এবার হচ্ছে ইউনিট। সিজিএস সিস্টেমে ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন, চার্জের ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম। তাহলে সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে ইলেকট্রিক ইন্টেন্সিটির বা ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে? ডাইন পার স্ট্যাট কুলম। যখন এসআই সিস্টেমে যাব, ফোর্সের ইউনিট নিউটন, চার্জের ইউনিট কুলম। তাহলে এসআই সিস্টেমে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে? নিউটন পার কুলম। তার মানে আইদার নিউটন পার কুলম অথবা ডাইন পার স্ট্যাট কুলম, যে তোমার সিস্টেমে তোমাকে ক্যালকুলেট করতে মানে লিখতে বলবে, সেই সিস্টেমে আমাদেরকে তখন ইউনিটটা লিখতে হবে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন জানলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইমেনশনাল ফর্মুলা জানলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিটস জানলাম। এইবার আমাকে ক্যালকুলেট করতে হবে, যদি একটা পয়েন্ট চার্জ দেওয়া হয়, সেই পয়েন্ট চার্জের থেকে একটা সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের এক্সপ্রেশনটা কত হবে, কি করে ক্যালকুলেট করব? দেখো এই ফিগারটা ভালো করে ফলো করো। কিউ যে তোমার চার্জটা দেখতে পাচ্ছ, এই চার্জটা, এই কিউ চার্জটা হচ্ছে আমার একটা সোর্স চার্জ। তার থেকে আর ডিস্টেন্সে একটা পি পয়েন্ট দেওয়া হয়েছে। এই পি পয়েন্টে আমাকে বের করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের তোমার এক্সপ্রেশন কত, বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত। তাহলে আমায় কি করতে হবে? পি পয়েন্টে একটা কিউ জিরো টেস্ট চার্জকে আনতে হবে। সেখানে ওই লিমিটেশনটা থাকবে কিউ জিরো টেন্স টু জিরো। তার মানে কিউ জিরো টেস্ট চার্জ কোনোভাবে এই কিউ চার্জের যে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড তাকে ডিস্টার্ব করবে না। এই পি পয়েন্টটা কিউ চার্জের থেকে বা সোর্স চার্জের থেকে আর ডিস্টেন্সে রয়েছে। তাহলে এই সোর্স চার্জ কিউ এই কিউ জিরো টেস্ট চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আমরা সেই ফোর্সটা ক্যালকুলেট করব। তারপর আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটির যে ডেফিনেশনটা বা যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি ডেফিনেশন থেকে,
সেই ইকুয়েশনে পুট করে আমরা ক্যালকুলেট করব ইলেকট্রিক ইন্টেন্সিটির এক্সপ্রেশন কত। তাহলে প্রথমে আমরা কুলম্বস ল কে ইউজ করে কিউ জিরো যে টেস্ট চার্জটা, যেটা কিউ সোর্স চার্জের থেকে আর ডিস্টেন্স দূরে রাখা হয়েছে, তার উপর কতটা ফোর্স কাজ করছে সেটা প্রথমে লিখে ফেলি। আমাদের যদি কোনো মিডিয়াম মেনশন না করা থাকে, তাহলে আমরা বাই ডিফল্ট মিডিয়ামকে কনসিডার করে নেব এয়ার বা ভ্যাকিউম, এবং আমাদের ক্যালকুলেশন সব সময়তেই হবে এসআই সিস্টেম। তাহলে এসআই সিস্টেমে কুলম্বস লর যে এক্সপ্রেশন আমরা আজকে ক্লাসের প্রথমে করেছি, সেই এক্সপ্রেশনটা পুট করে দিই। তাহলে ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশন কি আসবে দেখো, 1/4πε0, এটা হচ্ছে কনস্ট্যান্ট এয়ার বা ভ্যাকিউমের জন্য এসআই মিডিয়ামে, কিউ কিউ জিরো দুটো চার্জের প্রোডাক্ট ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এখানে আর ক্যাপটা কি হচ্ছে, ইউনিট ভেক্টর, যেটা সোর্স চার্জের থেকে টেস্ট চার্জের দিকে ডাইরেক্ট। কারণ অলরেডি আমরা ভেক্টর ফর্মে দেখে এসেছি, যে চার্জের উপর ফোর্স ক্যালকুলেট করব, ইউনিট ভেক্টরটা সেই চার্জের দিকে ডাইরেক্টেড থাকবে। আবার ইউনিট ভেক্টরকে আমরা টোটাল ভেক্টরের টার্মে লিখতে পারি, সেটাও আমরা দেখে এলাম। তাহলে এটা টোটাল ভেক্টরের টার্মে লেখা হলো। তাহলে আর ক্যাপটা কি, এটা আমাকে মেনশন করে দিতে হবে। তাহলে আর ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, যেটা কিউ থেকে কিউ জিরোর দিকে ডাইরেক্ট। তাহলে এবার আমি চলে যাব ইলেকট্রিক ইন্টেন্সিটি ক্যালকুলেশন। তাহলে সোর্স চার্জের জন্য, সোর্স চার্জটা এখানে কিউ, তার থেকে আর ডিস্টেন্সের কোনো পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটির এক্সপ্রেশন আমি কি করে পাবো, আমাদের যে ইকুয়েশনটা ছিল ই ভেক্টর ইজ ইকুয়াল টু লিমিট কিউ জিরো টেন্স টু জিরো এফ ই বাই কিউ জিরো, সেই ইকুয়েশনে ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশনটা পুট করব। লিমিট কিউ জিরো টেন্স টু জিরো কি বোঝাচ্ছে, টেস্ট চার্জ এতটাই ছোট যে অরিজিনাল চার্জকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে না। তাহলে এবার দেখো, যেই মোমেন্টে আমরা ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশনটা পুট করলাম, কিউ জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল। কিউ জিরো ক্যান্সেল হয়ে গেলে দেখো এই এক্সপ্রেশনের মধ্যে আর কোনো কিউ জিরো নেই। তাহলে আমাদের এই লিমিটিং ভ্যালুটাকে আর এক্সপ্রেশনে রাখার কোনো দরকার নেই। তাহলে ই ভেক্টর, তার এক্সপ্রেশনটা কি দাঁড়ালো, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আর আর ক্যাপকে যদি তুমি টোটাল ভেক্টরের টার্মে লেখো, তাহলে ক্যাপিটাল ই ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/4πε0 কিউ বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। এটা হলো ভেক্টর ফর্ম। তাহলে এই ইকুয়েশনটা তোমাকে কি কি ইনফরমেশন প্রোভাইড করছে, এই ইকুয়েশনটা তোমাকে বোঝাচ্ছে একটা সোর্স চার্জ কিউ থেকে আর ডিস্টেন্সের কোনো পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হবে। এটা হলো ভেক্টর ফর্মে। আর তোমাকে যদি ম্যাগনিটিউড লিখতে বলে, তাহলে ম্যাগনিটিউড কি হবে, ওই যে আর ক্যাপ আছে, আর ক্যাপটাকে ইকুয়েশন থেকে অফ করে দাও, কারণ আর ক্যাপের ম্যাগনিটিউড 1। তাহলে আমার ই এর ম্যাগনিটিউড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড কি হবে, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা হয়ে গেল আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড। আর আগে আমরা ভেক্টর ফর্মে ইকুয়েশনটাকে করলাম। এবার এর একটা গ্রাফ আছে, গ্রাফটা আমাদের ড্র করতে দেয়। 1/r² উপর দেখো ইলেকট্রিক ইন্টেন্সিটিটা ডিপেন্ড করছে। তাহলে আমরা কি বলবো, ইলেকট্রিক ইন্টেন্সিটির ম্যাগনিটিউডের, আমরা বলবো না, আমরা ড্র করব ইলেকট্রিক ইন্টেন্সিটিকে এগেনস্ট দ্য ডিস্টেন্সের স্কোয়ার ফ্রম দ্য সোর্স চার্জ। গ্রাফটা কিরকম দেখতে হবে, গ্রাফটা হবে এরকম। 1/r² ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এটার শেপটা হবে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। 1/r² ডিপেন্ডেন্ট কোনো টার্ম মানেই হচ্ছে সেটা ইনভার্স স্কোয়ার ল ফলো করছে। তার মানে ইলেকট্রিক ইন্টেন্সিটির ম্যাগনিটিউড ইনভার্স স্কোয়ার লকে ফলো করে। তাহলে তোমাকে যদি একটা পয়েন্ট চার্জ বা সোর্স চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ ড্র করতে বলে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে, তখন আমরা যে গ্রাফটা প্লট করব সেই গ্রাফটা হচ্ছে এই গ্রাফটা।
এবার যদি এরকম হয়, এখানে একটা এক্সপ্রেশন তোমাদের বলে রেখে দিচ্ছি, এরকম হয় যেখানে ধরো অনেকগুলো চার্জ আছে, Q1 Q2 Q3 থেকে শুরু করে Qn, তাদের টোটাল ইলেকট্রিক ফিল্ড একটা কোনো পয়েন্টে কত হবে? কিছুই নয়, প্রত্যেকটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেগুলোকে পরপর পরপর আমাকে ভেক্টর ফর্মে অ্যাড করে যেতে হবে। যতগুলো চার্জ থাকবে ততগুলো ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে যদি 10টা চার্জ থাকে তাহলে 10টা ইলেকট্রিক ফিল্ড হবে, E1 E2 E3 E4 করে আপ টু E10, এবং প্রত্যেকের আমাকে ভেক্টর ফর্মে অ্যাড করতে হবে। এবং সেটা যদি আমি করি তাহলে পরে আমি যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা একটু জাস্ট মনে রেখো, তোমাদের এই ক্যালকুলেশন কখনো আসে না, তোমাদের জাস্ট এই সুপারপজিশন প্রিন্সিপালের জন্য এক্সপ্রেশনটা লিখতে দিলেও দিতে পারে। এইবার ইলেকট্রিক ফিল্ডকে আমি ড্র করব কি করে? ইলেকট্রিক ফিল্ডকে ড্র করার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনস দরকার। আমরা কি দেখে এলাম, যে আমরা যদি একটা টেস্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পজিটিভ টেস্ট চার্জকে রাখি যার ভ্যালু খুব কম, তাহলে তার উপর ইলেকট্রিক ফিল্ড একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে সেই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। যদি চার্জটাকে আমি ফ্রি করে দিই, মুভ করতে দিতে অ্যালাউ করি, তাহলে যে ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেই ডাইরেকশনে ও মুভ করবে। তাহলে একটা পজিটিভ টেস্ট চার্জ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে জেনারেলি দেখা যায় যখন তাকে ছেড়ে দেওয়া হয় সে একটা কার্ভ লাইনে বা কার্ভ পাথে মুভ করতে থাকে। তাহলে যে কার্ভ পাথ বা যে ট্রেল বরাবর ওই চার্জ, তোমার পজিটিভ টেস্ট চার্জটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফ্রিলি মুভ করে, সেইটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন বা ইলেকট্রিক লাইন অফ ফোর্স। এটা অ্যাকচুয়ালি এই আইডিয়াটা মাইকেল ফ্যারাডে আমাদের দিয়েছিলেন, যাতে আমরা ইলেকট্রিক ফিল্ডকে প্লট করতে পারি, পিকচার ওয়াইজ ব্যাপারটাকে দেখতে পারি। তার মানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আমাদের দেখাবে যে কোন পাথে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পজিটিভ টেস্ট চার্জ মুভ করবে। এরকম কিন্তু কোনো লাইন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পাওয়া যায় না, মনে রেখো, এগুলো কিন্তু ইমাজিনারি লাইন। কিন্তু এই লাইনটা থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে চোখের সামনে দেখতে পাই, পিকচারের ফর্মে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। তাহলে পরে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন বা ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডেফিনেশন কি বলবো? এটা হচ্ছে একটা পাথ, যেটা স্ট্রেট হতে পারে বা কার্ভ হতে পারে, যে পাথ বরাবর আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি ইউনিট পজিটিভ চার্জকে ফ্রিলি মুভ করতে অ্যালাউ করি, তাহলে তারা ওই পাথ বরাবর যাবে। যে ডাইরেকশনে যাবে সেই ডাইরেকশনটাই হবে আমার লাইন অফ ফোর্স। এটা একটা ডেফিনেশন। এর একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে। সেটা কি? সেটা হচ্ছে, আমি প্রথমে একটা কার্ভ এঁকে নিলাম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। এবার আমি যদি বলি এই কার্ভটা হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, তাহলে ওই কার্ভের উপর যে কোনো পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি, তাহলে সেই ট্যানজেন্টটা ওই পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি ডাইরেকশনকে ডিফাইন করবে। দুটোর যে কোনো একটা এক্সপ্রেশনকে আমরা ইউজ করতে পারি, ডেফিনেশনকে আমরা ইউজ করতে পারি। এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেফিনেশন। একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি আমরা ফ্রিলি অ্যালাউ করি টু মুভ, তাহলে ও যে পাথ বরাবর যাবে, সেটা স্ট্রেট লাইন হোক বা কার্ভ লাইন হোক, সেটাই হচ্ছে ওই ফিল্ডের লাইন অফ ফোর্স। অথবা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা কার্ভ লাইন আমি ড্র করলাম, সেটাকে আমি বলতে পারবো ইলেকট্রিক লাইন অফ ফোর্স, যদি ওই কার্ভের উপর প্রত্যেকটা পয়েন্টে আঁকা ট্যানজেন্ট ওই পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি ডাইরেকশনকে ডিফাইন করে বা ইলেকট্রিক ইন্টেন্সিটিকে ডিফাইন করে। এটা হয়ে গেল আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেফিনেশন। আর একটা জিনিস বলে আজকে এটা আমি কনক্লুড করব, বাকিটা তোমাদের নেক্সট দিনকে শেষ করে দেবো। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর প্রপার্টিস। প্রথম পয়েন্ট,
ইলেকট্রিক ফিল্ড লাইন সব সময় পজিটিভ চার্জ থেকে তৈরি হবে, নেগেটিভ চার্জের দিকে যাবে। তার মানে এরকম কখনো হবে না ইলেকট্রিক ফিল্ড লাইন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে যাবে। তুমি যদি একটা প্লাস আর একটা মাইনাস চার্জকে পাশাপাশি রাখো, তুমি দেখবে প্লাস চার্জের থেকে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো স্টার্ট করে তোমার নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে। এই জন্য মনে রাখবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স সব সময় থাকে ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম এ পজিটিভ চার্জ আর ডাইরেক্টেড টুয়ার্ডস এ নেগেটিভ চার্জ। নেগেটিভ থেকে আর পজিটিভে কিন্তু কখনো ফিরবে না, তার মানে পজিটিভ থেকে নেগেটিভে গিয়ে শেষ হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো লাইনস অফ ফোর্স কখনো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতে পারে না। কেন পারে না? ধরে নেওয়া যাক, আমি ধরে নিলাম দুটো লাইন অফ ফোর্স একটা আরেকটাকে ইন্টারসেক্ট করলো, তাহলে আমি একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো যে পয়েন্টে একটা আরেকটাকে কাট করেছে। ওই পয়েন্ট থেকে আমি দুটো লাইন অফ ফোর্সের উপর দুটো ট্যানজেন্ট আঁকতে পারবো। এবার আমি ডেফিনেশনে কি পড়ে এলাম, যে ইলেকট্রিক লাইন অফ ফোর্সের উপরে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট আঁকলে সেই ট্যানজেন্টটা ওই পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি ডাইরেকশনকে ডিফাইন করবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, দুটো লাইন অফ ফোর্স একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে পরে ওই পয়েন্ট থেকে আমি দুটো ডিফারেন্ট ডাইরেকশনে ট্যানজেন্ট পাচ্ছি। তার মানে একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিফারেন্ট ডাইরেকশন একই সময়তে এক্সিস্ট করছে, যেটা কোনোদিন পসিবল নয়। কারণ ফোর্স একটা মোমেন্টে একটা পার্টিকুলার ডাইরেকশনেই কাজ করতে পারে, ফোর্স কখনো একই মোমেন্টে দুটো ডিফারেন্ট ডাইরেকশনে কাজ করতে পারে না। এই মোমেন্টে একটা ডাইরেকশনে কাজ করছে, পরের মোমেন্টে অন্য ডাইরেকশনে কাজ করতে পারে, কিন্তু একই মোমেন্টে দুটো ডিফারেন্ট ডাইরেকশনে কাজ করতে পারে না। সেই জন্য দুটো লাইনস অফ ফোর্স কখনো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না। থার্ড পয়েন্ট কি পাওয়া গেল, তুমি যদি পার ইউনিট এরিয়াতে একটা পয়েন্টকে সারাউন্ড করে নাম্বার অফ লাইন অফ ফোর্স ক্যালকুলেট করো, তাহলে সেটা ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের সঙ্গে প্রপোর্শনাল হবে। তার মানে যত স্ট্রেংথ হবে ইলেকট্রিক ফিল্ডের, তত বেশি লাইনস অফ ফোর্স ওই পয়েন্টকে সারাউন্ড করে ইউনিট এরিয়ার মধ্যে পাবে। যত উইক হবে ইলেকট্রিক ফিল্ড, তত কম লাইনস অফ ফোর্স পাবে ওই ইউনিট এরিয়ার মধ্যে। নেক্সট পয়েন্ট কি, ধরো তোমাকে একটা চার্জড অবজেক্ট দেওয়া হয়েছে, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স সব সময়তে, ধরো তোমাকে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর দেওয়া হয়েছে, এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের সারফেসের উপর পারপেন্ডিকুলারলি তোমার মিট করে সারফেসকে। যদি পারপেন্ডিকুলার মিট না করতো তাহলে কি হতো, তাহলে পরে ইলেকট্রিক ফিল্ড যেহেতু ভেক্টর, আমরা জানি ভেক্টর যদি কোনো একটা সারফেসের সাথে কোনো একটা লাইনের সাথে একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, তাহলে আমরা সেই ভেক্টরকে দুটো কম্পোনেন্টে রিজলভ করতে পারি। এটা তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পার্টে পড়েছো। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট পেতাম, একটা কম্পোনেন্ট হতো সারফেসের সাথে প্যারালাল, তার মানে সেটা বোঝাতো চার্জ ফ্লো করছে, কিন্তু ফ্লো অফ কারেন্ট তো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে পসিবল নয়। তার মানে মনে রাখবে, আমাকে যদি একটা স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টর দেওয়া হয়, তার সারফেসের সাথে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স সব সময় পারপেন্ডিকুলারলি মিট করে। নেক্সট পয়েন্ট কি, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স সব সময়তে অ্যালং দেয়ার লেন্থ কন্ট্রাক্ট করার বা সংকুচিত হওয়ার চেষ্টা করে। তুমি যদি একটা রাবার ব্যান্ডকে স্ট্রেচ করে রাখো, একটা গার্ডারকে ধরো তুমি স্ট্রেচ করে রেখেছো, তাহলে গার্ডার বা রাবার ব্যান্ডটা কি করবে, সব সময় অ্যালং দা লেন্থ কন্ট্রাক্ট করবে বা সংকুচিত হওয়ার চেষ্টা করবে। তার মানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স সব সময় তাদের লম্ব বরাবর বা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। এই কারণের জন্যই প্লাস চার্জ মাইনাস চার্জকে সবসময় অ্যাট্রাক্ট করে। কেন? প্লাসের থেকে লাইনস অফ ফোর্স গুলো বেরিয়ে মাইনাসে যাচ্ছে। এবার প্রত্যেকটা লাইন অফ ফোর্স যদি
অ্যালং দ্য লেন্থ বা লঙ্গিচুডিনালি কন্ট্রাক্ট করতে চায়, তার মানে প্লাস আর মাইনাস ক্রমশ একটা আরেকটার দিকে এগিয়ে আসবে। এই কারণের জন্য প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে। সাথে সাথে এটাও ঠিক, দুটো লাইনস অফ ফোর্স একটা আরেকটাকে পাশাপাশি বিকর্ষণ করে। তার মানে ল্যাটেরালি সাইড ওয়াইজ এরা একজন আরেকজনের উপর প্রেসার দেয়, রিপেল করে পার্শ্বীয় ভাবে। তাহলে পরে এখানে আমরা দুটো লাইক চার্জের মধ্যে রিপালশন পাবো বা বিকর্ষণ পাবো। ঠিক আছে। 1 মিনিট একটু ওয়েট করো বাবা, একটা একটু নেট, একটু আমার এখানে টেকনিক্যাল সমস্যা হচ্ছে, 1 মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, এবারে দাঁড়াও, আবার স্ক্রিনটা একদম ফ্রিজ করে গিয়েছিল, তো কিছু চেঞ্জ হচ্ছিল না। তাহলে আমরা দেখলাম ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তারা অ্যালং দ্য লেন্থ কন্ট্রাক্ট করতে চায়। তার মানে এরা একটা স্ট্রেচ রাবার ব্যান্ডের মতন কাজ করে, সেই জন্য প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে।
কিন্তু সাথে সাথে এরা একটা আরেকটাকে ল্যাটেরালি একজন আরেকজনকে রিপেল করে, তার মানে পার্শ্বীয়ভাবে বিকর্ষণ করে। এই জন্য দুটো প্লাস বা দুটো মাইনাস চার্জ একটা আরেকটাকে সবসময়তে রিপেল করে বা বিকর্ষণ করে। নেক্সট পয়েন্ট আমরা কি পাচ্ছি? ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস মানে এরা কখনো ক্লোজড লুপ তৈরি করতে পারবে না। এরকম হবে না প্লাস থেকে বেরিয়ে মাইনাসে গিয়ে আবার মাইনাস থেকে বেরিয়ে প্লাসে ফিরে এলো। তার মানে হচ্ছে প্লাস থেকে বেরিয়ে মাইনাস অব্দি যাওয়ার পরই ও শেষ, কখনো মাইনাস থেকে বেরিয়ে এসে প্লাস অব্দি আসবে না। এবারে এটা কারণটা কি? কারণটা হচ্ছে যদি সত্যি সত্যি আমাদের ইলেকট্রিক লাইন অফ ফোর্স ক্লোজড কার হতো, তাহলে আমরা যে কনজারভেটিভ ফোর্সের যে প্রপার্টিটা পড়েছিলাম, যেখানে ওয়ার্ক ডান ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ ফলোড বা ওয়ার্ক ডান অ্যারাউন্ড এ ক্লোজ লুপ জিরো, সেটা কিন্তু এখানে স্যাটিসফাইড হতো না। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, যদি তোমরা ফিগারে দেখো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স খুব গায়ে গায়ে করে ড্র করা রয়েছে, তার মানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো হচ্ছে ভেরি ক্লোজ টু ইচ আদার। তার মানে বুঝবে ওই রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ খুব বেশি। তার মানে যত কাছাকাছি থাকবে লাইনস অফ ফোর্স, তত স্ট্রং হবে ইলেকট্রিক ফিল্ড। যত একটা লাইন অফ ফোর্স আরেকটা লাইন অফ ফোর্স থেকে দূরের দিকে থাকবে, তত ইলেকট্রিক লাইন অফ মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা হয়ে যাবে উইক। তাহলে ক্লোজনেস অফ লাইন্স ইন্ডিকেট করছে কতটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড বা কতটা উইক ইলেকট্রিক ফিল্ড। এবার দেখা যাক ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ডায়াগ্রাম গুলো কিরকম হয়। যদি আমরা একটা পজিটিভ চার্জ নিই, তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো সবসময় অরিজিনেট করবে এবং এইভাবে এরা বাইরের দিকে ছড়িয়ে যাবে। এই ছড়িয়ে যাওয়াটাকে বলা হয় দে আর ডাইরেক্টেড রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে এরা বেরিয়ে যাচ্ছে। তাহলে মাইনাস পয়েন্ট চার্জ হলে কি হবে? ঠিক উল্টো জিনিসটা হবে। রেডিয়ালি এবার এরা নেগেটিভ চার্জের দিকে আসছে, তাহলে এদেরকে বলা হচ্ছে দে আর রেডিয়ালি ইনওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি ইনওয়ার্ড। এটা হলো যদি দুটো পয়েন্ট চার্জ থাকে, একটা প্লাস একটা মাইনাস। এবারে যদি আমাদের পাশাপাশি দুটো প্লাসকে রাখা হয় বা পাশাপাশি একটা প্লাস একটা মাইনাসকে রাখা হয়, আমরা যদি পাশাপাশি একটা প্লাস একটা মাইনাসকে রাখি, দেখো প্লাস থেকে বেরিয়ে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো মাইনাসে গেছে, কিন্তু মাইনাস থেকে কোনো লাইনস অফ ফোর্স বেরিয়ে কিন্তু দেখো প্লাসে আসেনি। এবারে দেখো লাইনস অফ ফোর্স থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে তিনটে পয়েন্ট রয়েছে, 1 2 3। প্রত্যেকটা পয়েন্টে আমরা একটা করে ট্যানজেন্ট এঁকেছি। আমাদের ডেফিনেশন বলেছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের উপরে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট আঁকলে ওই ট্যানজেন্টটা ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক স্ট্রেংথকে ডিফাইন করবে। দেখো ওয়ান পয়েন্টে যে ট্যানজেন্টটা আঁকা হয়েছে সেটা ওয়ান পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করছে, টুতে যে ট্যানজেন্ট আঁকা হয়েছে সেটা টুতে ডিফাইন করছে, থ্রি এর ট্যানজেন্ট থ্রিতে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করছে। আর যদি দুটো প্লাস চার্জকে পাশাপাশি রাখো, তাহলে এই রকম ফিল্ডটা দেখতে পাবে। এখানে দেখো প্লাসের থেকে বেরিয়ে কোনো চার্জ কিন্তু প্লাসে, এবার তোমার কোনো ফিল্ড লাইন কিন্তু প্লাসে যাচ্ছে না, এবং এই দুটো প্লাস চার্জের মাঝখানের এই রিজিয়ানটার মধ্যে দেখো কোনো ইলেকট্রিক লাইন অফ ফোর্স নেই। তার মানে এই রিজিয়ানটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফ্রি রিজিয়ান। যে রিজিয়ানের মধ্যে কোনো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স পাবে না, সেই রিজিয়ানটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফ্রি রিজিয়ান। তাহলে এই যে ডায়াগ্রাম গুলো পেলাম, এখান থেকে আমরা কি দেখতে পেলাম? ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কখনো প্লাস থেকে বেরিয়ে প্লাসে ফিরে আসবে না, ও প্লাস থেকে বেরিয়ে মাইনাস অব্দি যাবে, ওখানেই ও শেষ হয়ে যাবে। মাইনাস থেকে বেরিয়ে কখনো প্লাসে আসবে না। এই ডায়াগ্রাম গুলো একটু প্র্যাকটিস করো, অনেক সময়তে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ডায়াগ্রাম তোমাদের আঁকতে দেওয়া হয়।
তাহলে এই অবধি আজকে আমরা ক্লাসে ডিসকাস করলাম। পরের ক্লাসে আমরা গাউসেস ল, সেখানে তার অ্যাপ্লিকেশন, এইটা ডিসকাস করে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এবং তার পরের পার্টটাকে কমপ্লিট করে ফেলব। তাহলে আজকে ক্লাস এই অবধি রইলো। তোমাদের সাথে আবার আমার নেক্সট উইকে দেখা হচ্ছে।